ডক্টর সায়ন সেন একজন খ্যাতনামা গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও প্রাজ্ঞ জ্যোতিষগুরু, যিনি লাল কিতাব, বিএনএন, রামাল জেমিনি এবং হরারি জ্যোতিষশাস্ত্রে মাস্টারি করেছেন। নমস্কার, লাল কিতাব অমৃত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। প্রত্যেক মানুষের জীবনে কিছু প্রত্যাশা থাকে, কিন্তু সব প্রত্যাশা ফলপ্রসূ হয় না। তাই আপনাদের জীবনের প্রত্যাশা পূরণ করতে হলে অবশ্যই দেখতে হবে এই অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, যিনি দীর্ঘ বছর ধরে জ্যোতিষ শাস্ত্র এবং লাল কিতাব নিয়ে কাজ করে চলেছেন এবং লাল কিতাবের মাধ্যমে যিনি বহু মানুষের বিভিন্ন প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছেন, বিভিন্ন মানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে পেরেছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি হলেন মাস্টার ইন লাল কিতাব, বিএনএন, কেপি, হোরারি অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, রামাল শাস্ত্র এক্সপার্ট, নিউমেরোলজিস্ট, বাস্তু অ্যান্ড তন্ত্র এক্সপার্ট, গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও জ্যোতিষ গুরু ডক্টর সায়ন সেন, যিনি 2024 বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং এক্সিলেন্স বুক অব রেকর্ড সম্মানে সম্মানিত, যিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ICAS এর লাইফ টাইম মেম্বার। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন সেন। নমস্কার স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর একদমই লাইভ ফোনের অনুষ্ঠান এবং স্যার রয়েছেন আমাদের সঙ্গে। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করুন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে স্যারের সঙ্গে আজকে আপনারা একদম সরাসরি কথা বলতে পারবেন। আর বিভিন্ন বিষয়ে স্যারের সঙ্গে প্রতি পর্বে আলোচনা করা হয় এবং সেই আলোচনাগুলোর মাধ্যমে আপনারা অনেকভাবে উপকৃত হয়ে থাকেন এবং জ্যোতিষ শাস্ত্র এবং লাল কিতাবের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো জেমিনি অ্যাস্ট্রোলজি। আচ্ছা স্যার, প্রথমে যদি বলেন জেমিনি অ্যাস্ট্রোলজি বলতে আমরা কি বুঝি? দেখো, বৈদিক অ্যাস্ট্রোলজি যেটাকে সনাতনী অ্যাস্ট্রোলজি বলা হয়, সনাতনী অ্যাস্ট্রোলজি এসছে প্রথমে হচ্ছে ভিগু সংহিতা থেকে এসছে। ভিগু সংহিতার পর পরাশরী অ্যাস্ট্রোলজি এলো, যেটাকে আমরা বৈদিক বলে চালাই। বৈদিক বলে বেসিক্যালি কোনো অ্যাস্ট্রোলজির মডালিটি নেই। এইবার এই পরাশরের পরে জেমিনি ঋষি একটি অ্যাস্ট্রোলজি তৈরি করেন, যেই অ্যাস্ট্রোলজি মডালিটির নাম হচ্ছে জেমিনি মডালিটি বা জেমিনি অ্যাস্ট্রোলজি বলা। তো জেমিনি অ্যাস্ট্রোলজিটা কি? বেসিক্যালি জেমিনি অ্যাস্ট্রোলজিটা হচ্ছে রাশি ভিত্তিক এখানে সবকিছু দেখা হয় কোনো মানুষের। যেমন আমাদের গ্রহ ভিত্তিক অ্যাস্ট্রোলজি হচ্ছে পরাশরী অথবা ভিগু অথবা লাল গীতা অথবা তোমার কেপি, যেমন নক্ষত্রিক অ্যাস্ট্রোলজিতে কেপি, তেমনি এখানে রাশি ভিত্তিক অ্যাস্ট্রোলজি হচ্ছে জেমিনিতে। 1 নম্বর রাশি, 2 নম্বর হচ্ছে প্ল্যানেটের ডিগ্রি। জেমিনি অ্যাস্ট্রোলজিতে রাহু এবং কেতুকে ধরা হয় না। কিভাবে ধরা হয় রাহু কেতুকে? কেন? রাহু এবং কেতু হচ্ছে দুটো ছায়াগ্রহ বা শ্যাডো প্ল্যানেট। জেমিনি অ্যাস্ট্রোলজিতে রাহু কেতুকে আমরা নিই না। এইবার প্রত্যেকের ন্যাটাল চার্টে দেখবে ডিগ্রি লেখা থাকে প্ল্যানেটে, হয়তো মঙ্গল 30 ডিগ্রি অথবা জুপিটার 15 ডিগ্রি এরকম লেখা থাকে। তো এই ডিগ্রিগুলো আসলে কি? মানে প্ল্যানেটের ডিগ্রি বলতে তাহলে আমরা কি বুঝি? ডিগ্রি তো হচ্ছে মেইন জিনিস প্ল্যানেটে। প্ল্যানেটের ডিগ্রির উপরে ডিপেন্ড করে সেই প্ল্যানেট তোমাকে কিরকম ফল দেবে। আচ্ছা, এই প্ল্যানেটের ডিগ্রিকে 4 ভাগে ভাগ করা হয়। প্রথম যে ভাগটা তার নাম হচ্ছে শৈশব বা বাল্য অবস্থা। 0 থেকে 6 ডিগ্রির মধ্যে যদি কোনো প্ল্যানেট কারোর ছকে বসে থাকে, তখন সেটাকে আমরা বলি তার বাল্য অবস্থার প্ল্যানেট। সেই প্ল্যানেটের ফলাফল হচ্ছে 25% চ্যাটে, 25% ফল দিয়ে থাকে। তারপরেই আসে প্ল্যানেটের তরুণ অবস্থা, যেটা হচ্ছে 6 থেকে 12 ডিগ্রির মধ্যে যদি কোনো প্ল্যানেট বসে, তাহলে সে সেখানে কাজ করে 50%। 50% সেই প্ল্যানেট তোমাকে ফল দেবে, রেজাল্ট দেবে সেই ঘরে। তারপরে যেটা আসে, যেটাকে আমরা বলি তরুণ অবস্থা। তরুণ অবস্থা হচ্ছে একটা প্ল্যানেট যখন 12 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকে, তখন প্ল্যানেট 100% ফল দেয়। মনে করো কারো শনি 14 ডিগ্রিতে বসে আছে ফার্স্ট হাউসে,
বুঝে যেতে হবে তার লাইফে স্ট্রাগল মারাত্মক, কারণ ফার্স্ট হাউসে এমনি শনি নিচস্থ, তার উপরে 12 থেকে 18 ডিগ্রির মধ্যে মানে তরুণ অবস্থার মধ্যে শনি বসে আছে, তার লাইফে স্ট্রাগল দিয়ে ভরিয়ে দেবে পুরো তার লাইফকে, কিচ্ছু করার নেই, তাকে প্রচুর খাটতে হবে। এইবার তারপরে যে অবস্থাটা আসে সেটাকে আমরা বলি বৃদ্ধ অবস্থা। বৃদ্ধ অবস্থা হচ্ছে 18 থেকে 24 ডিগ্রির মধ্যে যখন কোনো প্ল্যানেট বসছে তখন সেটা হয়ে যাচ্ছে তার বৃদ্ধ অবস্থা। তারপরে 24 থেকে, এবং এখানেও এফেক্ট ওই 50%, 50% এফেক্ট। এর পরের যে অবস্থাটা যেখানে আমরা বলি মৃত অবস্থা, 24 ডিগ্রি থেকে শুরু করে 30 ডিগ্রি অবধি যখন প্ল্যানেট বসে থাকে তখন তার মৃত অবস্থা হয়ে যায়, তার এফেক্টটা খুবই কম, 25% মতন এফেক্ট পড়ে। এইবার জেমিনিতে কি বলা আছে, জেমিনিতে আমাদের যে বলে, জেমিনিতে আমাদের কারক প্ল্যানেট আছে, কারক তত্ত্ব, যেটাকে আমরা কার্কেশ লগ্ন বলি। জেমিনির যে লগ্ন চার্টটা হয় তাকে কার্কেশ লগ্ন চার্টও বলা হয়। এইবার কারকেশ লগ্ন চার্টটা কি জিনিস, বেসিক্যালি আমার ছকে যে প্ল্যানেট সর্বোচ্চ ডিগ্রিতে বসে আছে জেমিনিতে তাকে বলা হয় আত্মকারক প্ল্যানেট, যেটা আমরা লগ্ন বলে চিনে থাকি পড়াশরীতে। জেমিনিতে ওরম নেই, যে প্ল্যানেটের ডিগ্রি সব থেকে বেশি সেটা হচ্ছে আত্মকারক প্ল্যানেট। সবার বেশির থেকে সেকেন্ড হাইয়েস্ট যে, সে হচ্ছে আমত্বকারক প্ল্যানেট। আমত্বকারক প্ল্যানেট মানে কি, আমরা যেমন 10th হাউস থেকে লোকের প্রফেশন দেখি, আমত্বকারক প্ল্যানেট থেকে জেমিনিতে প্রফেশন দেখা। তারপরে তৃতীয় অপশনটা যেটা আসে, মানে থার্ড হাইয়েস্ট যে, ফার্স্ট সেকেন্ড থার্ড হাইয়েস্ট যে প্ল্যানেটের ডিগ্রি আছে তাকে বলা হয় ভাতৃকারক প্ল্যানেট। ভাতৃকারক মানে কি, ভাতৃকারক মানে শুধু ভাই বোন সিবলিং নয়, থার্ড হাউস দিয়ে যেমন আমরা ভাই বোন সিবলিং দেখি, তার সাথে কমিউনিকেশন, ডকুমেন্টেশন, এইটা জেমিনিতে দেখা হয় ভাতৃকারক থেকে। তারপরে চতুর্থে আসে তোমার মাতৃকারক প্ল্যানেট। এই মাতৃকারক প্ল্যানেটটা আমরা যেমন 4th হাউস থেকে দেখি, এটা হচ্ছে মাতৃকারক প্ল্যানেট। মাতৃকারক প্ল্যানেট হচ্ছে 4 হাইয়েস্ট নাম্বারে যে থাকে, ডিগ্রিতে যে প্ল্যানেটটা থাকে তাকে মাতৃকারক প্ল্যানেট বলে। এইবার মাতৃকারক প্ল্যানেট থেকে কি দেখি, আমাদের হাউস হোল্ড সুখ কেমন, আমাদের মায়ের সাথে কেমন সম্পর্ক থাকবে, আমাদের অ্যাসেট তৈরি হবে কিনা, আমাদের প্রপার্টি তৈরি হবে কিনা, আমাদের বেসিক এডুকেশন কেমন হবে, এগুলো মাতৃকারক থেকে দেখা হয়। তারপরেই চলে আসে যেটা, সেটা হচ্ছে মাতৃকারকের পর হচ্ছে জ্ঞাতিকারক প্ল্যানেট। জ্ঞাতিকারক প্ল্যানেট কি, যখন আমাদের যে সেকেন্ড হাউস বা নেবার্সের হাউস যেটা, বা আমাদের যে ফ্যামিলির হাউস, এই জ্ঞাতিকারক হচ্ছে লাস্টের হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট যেটা মনে করো, আর সবার লাস্টেরটা হচ্ছে দ্বারাকারক, মানে একদম যার কম ডিগ্রি। এই জ্ঞাতিকারক প্ল্যানেটটার দৃষ্টি যেখানে যেখানে পড়বে লাইফে, তার তাকে সেখানে দুঃখ আছে। এইবার জেমিনিতে কি আছে গল্পটা, জেমিনির গল্প হচ্ছে, জেমিনিতে সব থেকে যেটা কম হাইয়েস্ট ডিগ্রির প্ল্যানেট, একদম লো যার ডিগ্রি, সেটা হচ্ছে তার দ্বারাকারক। দ্বারাকারক মানে কি, আমরা 7th হাউস থেকে একে দেখি, ও আরেকটা বাদ গেছে, সেটা হচ্ছে পুত্রকারক প্ল্যানেট। ভাতৃকারকের পর, মাতৃকারকের পর একটা পুত্রকারক আছে, পুত্রকারক হচ্ছে 5th হাউস দেখা হয়। পুত্রকারক তোমার সন্তান কেমন হবে, তোমার সন্তানের সঙ্গে কিরকম তোমার সম্পর্ক থাকবে, তোমার লাভ লাইফ কেমন হবে লাইফে, তোমার এন্টারটেনমেন্ট কেমন চলবে, এটা আমরা পুত্রকারক থেকে দেখি। তারপরে আসে হচ্ছে জ্ঞাতিকারক। এই জ্ঞাতিকারক হচ্ছে আমাদের যেটা 6th হাউস থেকে দেখি, মানুষের লাইফের ডিজিজ, লিটিগেশন। জ্ঞাতি মানে কি, কারোর ক্ষেত্রে আমরা কি জানি, জ্ঞাতিরাই তো লোককে সাথে ঝামেলা হয়। তো জেমিনিতে একদম জ্ঞাতিকারকের গল্পটাই হচ্ছে সব থেকে মারাত্মক। এই প্ল্যানেটটা নিজস্ব দৃষ্টি আছে। এবার জেমিনিতে তো প্ল্যানেটকে দেখে না, জেমিনিতে হচ্ছে রাশি রাশিকে দেখে। রাশি 3 প্রকারের হয়, স্থির রাশি, চর রাশি, আর দত্তক রাশি বা ডুয়েল সাইন বলা হয়। এবার স্থির রাশি কাকে দেখবে, চরকে দেখবে, চর রাশি কাকে দেখবে, স্থিরকে দেখবে, আর ডুয়েল রাশি ডুয়েলকে দেখবে। এবার চর রাশি কারা, চর রাশি হচ্ছে মেষ রাশি 1 নম্বর, 4 নম্বর কর্কট রাশি, তারপরে 7 নম্বর হচ্ছে তোমার তুলা রাশি, তারপরে 10 নম্বর হচ্ছে তোমার মকর রাশি। এরা 4 জন হচ্ছে চর রাশি। স্থির রাশি কারা, বৃষ রাশি 2 নম্বর, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, আর কুম্ভ রাশি, এরা হলো স্থির। মিথুন,
কন্যা, ধনু আর মীন, এই চারটে রাশি হচ্ছে দত্তক রাশি। এবার জেমিনিতে দৃষ্টি বিনিময়টা কেমন হয়? ডুয়েল প্ল্যানেট যারা দত্তক রাশিকে দেখবে, স্থির চরকে দেখে, চর স্থিরকে দেখে, কিন্তু ডুয়েল প্ল্যানেট ডুয়েলকে দেখবে। এইবার মনে করো ওই জ্ঞাতি কারক বসে আছে যে রাশি স্বামীর ওপরে, মনে করো জ্ঞাতি কারক বসে আছে 12 নম্বর ঘরে, যার যেটা বেরোলো। এবার 12 নম্বর ঘর কাকে কাকে দেখবে? 12 নম্বর ঘর সবসময় দেখবে, আগে পেছনেরটা দেখে না ওরা, ডুয়েল রাশি তো। 12-র পরে কে আছে? 12 নম্বর ঘর 3-6 কে দেখবে, 3 আর 6 কে দেখবে 12 নম্বর ঘর, 9 কে দেখবে না, 9 এর পাশাপাশি। ঠিক সেই রকম চরের ক্ষেত্রে যদি ওটা 1 নম্বর হতো, 1 সবসময় স্থিরকে দেখবে, 2টাকে ছেড়ে বাদ দিয়ে দেবে, দিয়েও কাকে কাকে দৃষ্টি দেবে? ও দৃষ্টি দেবে দুজনকে। 2-এর পরেই 5 আসে, 5 নম্বরকে দৃষ্টি দেবে, মেষ রাশিতে বসে থাকলে জ্ঞাতি কারক, 5কে দেবে, 8কে দেবে, আর 11কে দেবে। কথাগুলো বুঝতে পারলে? যেমন ডুয়েল রাশি 3-6-9কে দিচ্ছে, তেমনি চর রাশিতে বসে গেলে চর রাশি স্থির রাশিকে দেবে, কিন্তু পেছন সামনে যে থাকবে তাকে দেবে না, দেখবে না তাকে। এইবার এই জ্ঞাতি কারকের সাথে যে কোনো কারক, কারণ 7টাই প্ল্যানেট থাকবে, রাহু কেতু এখানে বাদ। এবার তাদের যখনই তাদের যখনই মানে প্রবলেমটা হয়, মানে রাহু কেতু যেহেতু বাদ, এই 7টা প্ল্যানেটের উপরেই জেমিনি অ্যাস্ট্রোলজির প্রবলেমটা হয়। এইবার দেখো, অ্যাস্ট্রোলজি মানে একটা জিনিস মানুষকে বুঝতে হবে, এই যে বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজির মোডালিটি আছে, কেন বিভিন্ন রকমের মোডালিটি শিখতে হয়। অনেক প্রেডিকশন আমি দিই, এই যে আমি দেখবে কাউকে বলে দিই নর্মাল অ্যাস্ট্রোলজি, আর যেটা বলেন জেমিনি অ্যাস্ট্রোলজি, তো সেই জেমিনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কি মানুষ মানে বেশি মাত্রায় সেখান থেকে উপকৃত হতে পারেন, মানে নর্মাল অ্যাস্ট্রোলজির সাথে মানে তুলনাটা জেমিনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে এগুলো দেখো উপকৃত সব জায়গা থেকেই মানুষ হতে পারে, কার বিদ্যা কতটা সেটা দেখতে হয়, ডিপেন্ড করে তুমি যখন ডাক্তারের কাছে যাও। এমবিবিএসটা হচ্ছে ডাক্তারদের ডিগ্রি, এমবিবিএস এর পরে কিছু ডাক্তার আছে তারা স্পেশালাইজেশন করে, এমআরসিপি করতে পারে, এমডি করে, এফআরসিএস করে, ঠিক আছে। এবার এগুলো হচ্ছে ডাক্তারদের। এবার তুমি যখন একটা স্পেশাল ডাক্তারের কাছে যাও, তখন তার কাছে গিয়ে ফিসটাও তো তোমার বেশি লাগে। এবার জেমিনি অ্যাস্ট্রোলজার এই ভারতবর্ষে কটা আছে? হাতে গোনা লোক। কারণ জেমিনি অ্যাস্ট্রোলজিটা প্রচন্ড শক্ত ব্যাপার, কারণ জেমিনি অ্যাস্ট্রোলজি হাতে করে ক্যালকুলেশন করতে হয় লোককে, হঠাৎ করে জেমিনি অ্যাস্ট্রোলজি হয়ে যায় না। জেমিনি অ্যাস্ট্রোলজিতে অ্যাকুরেট প্রেডিকশন দেওয়া যায় যে কোনো কাউকে। কেন? ওই যে জ্ঞাতিকারক বললাম, শুধু জ্ঞাতিকারকের ওপর দৃষ্টি বিনিময় দেখেই বোঝা যাবে তার কোন কোন ঘরে প্রবলেম আছে। একজন ফোনে আছে, নিয়ে নাও। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ বলবেন। হ্যালো, ডেট অফ বার্থ 4/11/1996। জন্ম সময় কটা বোঝা যাচ্ছে না, কটায় বললেন? দুপুর 12টা। আচ্ছা, কোন জায়গায় জন্ম? বসিরহাট। আচ্ছা, কি প্রশ্ন, কি জানতে চাইছেন? কেরিয়ার নিয়ে। আচ্ছা, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। টিভির সাউন্ডটা বাড়িয়ে রাখতে বলো। আপনি শুনতে পাচ্ছেন স্যারের কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে। কি নিয়ে পড়া হয়েছে, সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, এই দুটোর মধ্যে পড়েছে? হ্যাঁ, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন, সায়েন্স না রাষ্ট্রবিজ্ঞান? কমার্স নিয়ে পড়াশোনা করেছেন। কমার্স নিয়ে পড়েছে, আচ্ছা ভালো কথা। কমার্স নিয়ে পড়েছে, এ তো মানে 9 নম্বর ঘরে। আচ্ছা, এ তো মঙ্গল বদ আছে 8 নম্বর ঘরে। আপনি একটু টিভি সাউন্ডটা বাড়িয়ে শুনুন, ঠিক আছে? আজকে আমাদের ভার্চুয়াল লাইভ হচ্ছে, আপনি টিভি সাউন্ডটা বাড়িয়ে শুনুন। শুনতে পাচ্ছেন আপনি? প্রচন্ড আধ্যাত্মিক, ঠিক আছে। কেতু 3 নম্বরে, রাহু 9 নম্বরে। এবার কি হবে এই লাইফে? উনি সেটাই বললেন, হ্যাঁ প্রচন্ড আধ্যাত্মিক। প্রচন্ড আধ্যাত্মিক, ওকাল্ট সায়েন্সের প্রতি প্রচন্ড ইন্টারেস্ট আছে, এই জ্যোতিষী, নিউমেরোলজি, মানে যত রকমের গুপ্ত বিদ্যা আছে এর উপরের ইন্টারেস্ট বেশি এই মহিলা। প্রচন্ড ইমোশনাল, ঠিক আছে।
ইমোশনের জন্য নিজের সর্বনাশ নিজে ডেকে আনে ম্যাক্সিমাম টাইমে। জিজ্ঞাসা করো ওকে, নিজের ইমোশনের তার জন্য জন্য নিজের লাইফে। আপনার কিছু সমস্যা হয় কি প্রচন্ড ইমোশনালের কারণে? একদমই কোনো কিছুতেই খুব তাড়াতাড়ি চোখে জল আসে, চোখে জল এসে যায়। প্রেম করলে যাকে একটু বিয়ে করবে, সমস্যা হতে হয়। প্রেম করে বিয়ে করলে যাকে বিয়ে করবে সে ওর জাতের হবে না। রাহু 9 নম্বরে থাকলে একটা জিনিস হয়, বিয়ে আবার ভেনাসের সাথে বসে আছে রাহু, মানে ভেনাসটাকে চটকেছে। প্রেম যদি করে থাকে তাহলে ওই প্রেমটা কাটবে বা ঝামেলা চলছে। কেন? 14/7/2024 থেকে 13/9/2025 অব্দি ভেনাসের মহাদশাতে কেতুর অন্তর্দশা চলছে। ওকে জিজ্ঞাসা করুন ওকে। আপনার কি সম্পর্ক নিয়ে কোনো ঝামেলা চলছে, প্রেমের সম্পর্ক নিয়ে? যদি থাকে তেমন কিছু এই মুহূর্তে চলছে না বলছেন। ঠিক আছে, অসুবিধা সম্ভাবনা নেই, আছে স্যার যেটা বললেন ঝামেলা হওয়ার। অসুবিধা কিচ্ছু নেই। ওর কেরিয়ারে ওকে বলো, ওর কেরিয়ারটা ঠিক হয়ে যাবে মোটামুটি। কি মকর রাশি তো, এই মকর লগ্ন কি রাশি? আচ্ছা, কর্কট রাশি। আচ্ছা, তোমার 29 মার্চ 2025 পর টাইম ভালো হয়ে যাবে। কাউকে দিয়ে পারলে একবার দেখিয়ে নিও, মঙ্গল বত্তা ভালো নয় ওখানে। 8 নম্বর ঘরের মঙ্গল ম্যাক্সিমাম টাইম ডিভোর্স ডেকে আনে বিয়ের পরে। ঠিক আছে? আবার আর অতিরিক্ত মাত্রায় আধ্যাত্মিক, এবং যার সাথে যদি বিয়ে হবে যখন, বা বিয়ে যদি হয়ে গিয়ে থাকে, সে পুরো এর উল্টো হবে। বোঝা গেল? এর কেরিয়ার মোটামুটি ঠিক হয়ে যাবে 29 মার্চের পর। 29 মার্চের পর আপনার একটু সময় ভালো আসছে, তখন আপনার কেরিয়ার মোটামুটি ঠিক হয়ে যাবে। আর প্রয়োজন মনে হলে একবার স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। টেলিভিশন স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা স্যারের চেম্বারে আসতে পারেন। আমি সবাইকেই জানিয়ে রাখছি, আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট, এই চেম্বারে পাচ্ছেন। এই নাম্বারে ফোন করে আসবেন 8697777926। অনলাইনে কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, আপনারা যে কোনো সমস্যার জন্য অনলাইনেও যোগাযোগ করতে পারেন, বাড়ি বসে সমস্যার সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ আপনার ডেট অফ বার্থ বলবেন। হ্যাঁ আপনার ডেট অফ বার্থ বলবেন, ডেট অফ বার্থ। 8/1/1977। জন্ম সময়? সময় জানা নেই স্যার, সময় জানা নেই বলছেন। ওনার কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে। ওনার কাজকর্ম ঠিকঠাক চলছে? ওনাকে জিজ্ঞাসা করো তো। হ্যাঁ কি বললেন আপনি? আচ্ছা, এখন অসুস্থ আছেন, উনি পুরোপুরি সুস্থ হবেন কিনা? অসুস্থ আছেন এখন, কোন টাইমটা জায়গায়? ভালো চলছে না ওনার। বাংলাদেশ। আচ্ছা, ওনার বাংলাদেশে জন্ম। আচ্ছা ঠিক আছে, আপনার বাংলাদেশে সময়টা এখন জন্ম। খারাপ যাচ্ছে স্যার বললেন। হ্যাঁ উনি সুস্থ হবেন কিনা জানতে ওনাকে চাইছি। বলো, ওনাকে বলো এই বছর জুন মাসের পর ওনার প্রবলেম সলভ হবে, তার আগে হবে না। আফটার জুন উনি জুন মাসের পর। মাসের পর রিলিফ পাবে, কিন্তু মেন রিলিফ পাবে জুনের পর, এখন পাবে না। আর ওনার তো মাসের পর রিলিফ পাবেন। কাজকর্ম তো ভালো ওনার চলছিল না, ওনাকে জিজ্ঞাসা করো জিনিস। সুস্থ সেখানে কাজকর্ম, আপনাকে কাজকর্ম কিছু চলছে, ভালো চলছে না খারাপ চলছে? খারাপই চলছে। অসুস্থ, কাজকর্ম করতে পারছেন না। না বললাম তো কাজকর্ম চলছে না, ওই জন্যই তো প্রথমেই বললাম ওনার প্রশ্ন হবে কাজকর্ম নিয়ে। এবার সেটা কেন হবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে দেখো, একজন আমাদের সাথে বললেন, উনি আর ডেট অফ বার্থটা দিলেন, টাইম অফ বার্থ দিলেন না। এবার আমি কি করলাম? লোকে জিজ্ঞাসা করবে আমি কি এখান থেকে বসে কি ইনটিউশন পাওয়ার ইউজ করলাম? না, আমি রামাল শাস্ত্র ইউজ করলাম এখানে। ঠিক আছে, আমি এখানে রামাল শাস্ত্র ইউজ করলাম। রামাল শাস্ত্রের মধ্যে আমি ওখানে দেখলাম যে ওনার এই টাইমে শনির এখানে এফেক্টিভ হয়ে গেছে, এবং রাহু তার সাথে এফেক্টিভ হয়ে একটা সাপির যোগ তৈরি করেছে। এবং এই সাপির যোগটার জন্যই কি হচ্ছে, কাজকর্মে তার প্রবলেম আসছে বা সমস্যা আসছে। বোঝাতে পারলাম? এইবার যেটাতে আমরা ছিলাম সেই জায়গাতে আমি ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে, দেখো, কোনো মানুষের আমরা যখন বিচার করি তখন আমাদের বিচারটা কিরকম হয়? আমাদের তো বিভিন্ন বললেন হ্যাঁ, আর
আর কিছু জানার আছে আপনার? সুস্থ হওয়ার কথা স্যার বললেন জুন মাসের পর থেকে, ঠিক আছে? জুন মাসের পর থেকে আপনার অবস্থা ভালো হবে, ঠিক আছে? জুন মাসের পর থেকে। আর তার আগে প্রয়োজন মনে হলে একবার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, কি বললেন? হ্যালো, ঠিক আছে, আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারে পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন। জুন মাস থেকে আপনার অবস্থা ভালো হবে, আপনি সুস্থ হবেন, সব কিছু ঠিক হবে, ঠিক আছে? ধন্যবাদ। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলবেন, আপনার ডেট অফ বার্থ। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলবেন। 13ই ডিসেম্বর 2000। জন্ম সময় রাত্রি 9টা 58। কোন জায়গায়? কলকাতা। আচ্ছা, কি প্রশ্ন, কি জানতে চাইছেন? কেরিয়ার নিয়ে প্রশ্ন, ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন বলে তো দিলাম। ছেলের চাকরি, সেটাই স্যার বললেন কেরিয়ার নিয়ে। ইঞ্জিনিয়ারিং পড়েছে ছেলে? ছেলে কি ইঞ্জিনিয়ারিং পড়েছে? না, ইঞ্জিনিয়ারিং কি পড়েছে? বিএসসি গ্র্যাজুয়েট অনার্স নিয়ে। বিবিএসসি গ্র্যাজুয়েট করেছে, হয় সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এ পড়বে ওর ছেলে, এটা আমার জানা ছিল। ইঞ্জিনিয়ারিং, আচ্ছা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিল আপনার ছেলে? ইঞ্জিনিয়ারিং এর কি চেষ্টা করেছিল, মানে পরীক্ষা দিয়েছিল ইঞ্জিনিয়ারিং এর জন্য? দেয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিল, পাইনি বললো তো? না, জয়েন্ট দিয়েছিল, পাইনি, মানে ইঞ্জিনিয়ারিং এ পাইনি। তো তার মানেটা কি? আমি তো বললাম যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিল, পাইনি। বলছেন ওর হচ্ছে সিংহ লগ্ন, এ রাশি কর্কট রাশি। 29শে মার্চের পর ছেলে পাবে যা পাবার, এখন কিছু পাচ্ছে না। 29শে মার্চের পর ছেলের চাকরি হবে, এখন হবে না। আফটার 29শে মার্চ। 29শে মার্চের পর আপনার ছেলের চাকরি হবে, ঠিক আছে? 29শে মার্চের পর, ঠিক আছে? একটু সময় লাগবে, এই মুহূর্তে হবে না, আপনাকে ছেলেকে চেষ্টা করতে বলুন। 29শে মার্চের পর চাকরি হবে। আর শনি আর বৃহস্পতি বক্রি আছেন, কারো ভালো কাউকে দিয়ে দেখাবে, কাউকে দিয়ে একটু দেখিয়ে নেবেন। হ্যাঁ, কিছু বাধা আছে, যেটা স্যার বললেন, শনি বৃহস্পতি বক্রি আছে, তাই কাউকে দেখিয়ে নেবেন, না হলে স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে, আপনি একটু ফোন করে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? 29 মার্চের আগেও দরকার হলে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ। যেহেতু অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আছি, তাই আমরা আর ফোন রিসিভ করতে পারছি না। যারা আজকে, হ্যাঁ, যারা আজকে একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আছি স্যার, তো যারা আজকে যোগাযোগ করতে পারলেন না, অবশ্যই আগামী পর্বে আপনারা যোগাযোগ করে নেবেন। আর আপনারা স্যারকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট। কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারটিতে যোগাযোগ করে আসবেন, 8697777796, এবং অনলাইন কনসালটেশনের মাধ্যমেও যে কোনো সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। আর এই যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছেন, জ্যোতিষ শাস্ত্রে নিজেদের কেরিয়ার গঠন করতে চাইছেন, তারা এখানে যোগাযোগ করতে পারেন। স্যারের যে নিজস্ব ইনস্টিটিউট রয়েছে, অ্যাস্ট্রো সায়ন গুরুকুল অব অকাল্ট সায়েন্স, ISO 9001 2015 MSME রেজিস্টার্ড ইনস্টিটিউট, কৃষ্ণমূর্ত পদ্ধতি এবং হোরারিতে জ্যোতিষ শাস্ত্রের উপর 18টা থেকে 20টা মতো লাইভ ক্লাস করানো হয়। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি ক্লাস করানো হয়, এবং নারী অ্যাস্ট্রোলজির উপরও কিন্তু ক্লাস হয়। অলরেডি ভর্তি চলছে, আপনারা যোগাযোগ করে নেবেন, এবং পড়াশোনা শেষ করার পর শিক্ষান্তে আপনারা স্টাডি মেটেরিয়ালস এবং ক্লাস রেকর্ডিং লাইফ টাইম এবং সার্টিফিকেট পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। দেখুন যে কন্ট্যাক্ট নাম্বারটি টেলিভিশন স্ক্রিনে দেওয়া রয়েছে, 8697777796, এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর স্যারের অনুষ্ঠান দেখতে হলে চোখ রাখবেন প্রতিদিন দুপুর 3টে। আর যারা আজকে যোগাযোগ করতে পারলেন না, আপনার আগামীকাল দুপুর 3টের সময় আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে এখানেই শেষ করব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।